অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করতে ঈশানীর সাহায্য নিয়ে বাণী বিদ্যুতের বেঁচে আছে এর প্রমাণ জোগাড় করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন অনিরুদ্ধকে কোর্টে নিয়ে আসা হয় সেখানে সবাই উপস্থিত থাকে। তখনই জজ সাহেব বলে যে অনিরুদ্ধ চ্যাটার্জির নামে যে অভিযোগটা উঠেছে তার তার তদন্তটা কি ঠিকমতো করা হয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, জজ সাহেব আমি বলছি এটা মিথ্যে, এটা আমাকে ফাঁসানো হচ্ছে, আমি নির্দোষ। দেখুন, বিদ্যুৎ মারা যায়নি, বিদ্যুৎ বেঁচে আছে। আমি যেভাবে আঘাতটা করেছি আত্মরক্ষার জন্য সেভাবে বিদ্যুৎ মরতে পারে না। তখনই অ্যাডভোকেট মান্না বলে ওঠে, জজ সাহেব অনিরুদ্ধ চ্যাটার্জি মিথ্যা কথা বলছে। আমার মক্কেল বিদ্যুৎ ঘোষকে সে নিজে হাতে মেরে তার বড়িটাকে গোপন করে দিয়েছে। তখনই দেখা যায় যে কুয়াশাকে ডাকা হয়। তখন কুয়াশাকে জিজ্ঞাসা করে অ্যাডভোকেট মান্না আর বলে, কি কি হয়েছিল সেদিন বলুন। তখনই কুয়াশা বলে, আমি সেদিন ওখানে ছিলাম। ওরা ওরা যা কিছু বলছে মিথ্যে। ও ইচ্ছে করে, অনিরুদ্ধ চ্যাটার্জি ইচ্ছে করে আমার বর বিদ্যুৎ ঘোষকে সরিয়ে ফেলেছে। আমি এই কথাগুলো নিজে কানে শুনেছি। তখনই দেখা যায় কথাগুলো শুনে তখনই অ্যাডভোকেট সেন বলে ওঠে, এই সব কিছু মিথ্যে কথা বলছে জজ সাহেব, এইসব মিথ্যে কথা। কুয়াশা ঘোষ পুরোপুরি মিথ্যেটাই বলছে। তখনই কুয়াশা বলে, আমি কেন মিথ্যে কথা বলবো বলুন, আমি যা বলছি সত্যটাই তো বলছি, আমার কথা বিশ্বাস করুন। তখনই দেখা যায় যে অ্যাডভোকেট সেন বলে, আমি বলছি যে সেদিন আপনি ওখানে উপস্থিত ছিলেন না, আপনি অন্য জায়গায় ছিলেন। কিন্তু যখন দোলের উৎসবে গিয়েছিলেন তখন সেদিন আপনি লাইভ করছিলেন আর সেদিন আপনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাহলে আপনি কি করে সব কথা শুনলেন? আর এই কথার কোনো ভিত্তি হয় না। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমমি দেখেছো, এই মেয়েটা আমাদেরকে ডুবিয়েই ছাড়বে, আমাদেরকে গলায় গলায় মালা পরিয়েই ছাড়বে। তখনই নয়নতারা বলে, একদম ঠিক বলেছো মৌলি। মৌলি দিদি ভাই, আমিও বুঝতে পারছি না এই কুয়াশা ঘোষকে বিশ্বাস করা কি আদৌ ঠিক হয়েছে। তখনই দেখা যায় যে নকুল বলে যে যেরকম কর্ম তার সেরকম ফল, এরকম কর্মের জন্য এরকম ফল ভোগ করতেই হবে। তখনই যখনই কুয়াশা নিচে নেমে এলে তখনই দেখা যায় যে মৌলি নকুলকে দেখে খুব ভয় পেয়ে যায়। নকুল ও মৌলিকে দেখে হাসতে হাসতে বলে, তুমি যতই চেষ্টা করো মৌলি, তুমি জিততে পারবে না। কারণ তুমি যে নোংরা খেলাটা খেলেছো সেটা আমি তোমাকে খেলতে দেব না, কিছুতেই খেলতে দেব না। তখনই মৌলি মনে মনে বলে যে এই লোকটা এখানেও চলে এসেছে, এই লোকটা কি আমাকে শান্তি দেবে না, আমাকে জন্ম দিয়ে আমাকে আমাকে বিপদে ফেলে দিচ্ছে, সব সময় আমার পাশে পাশে আমার ফলো করছে। কখন যে সত্যটা সবার সামনে বলে দেয় কিছুই বুঝতে পারছি না। এই লোকটাকে একদম ভরসা নেই। এরপরেই দেখা যায় অ্যাডভোকেট সেন বলে ওঠে যে, জজ সাহেব আমি আমি আপনাকে বলছি আমার মক্কেল অনিরুদ্ধ চ্যাটার্জি একদম নির্দোষ, ওনাকে ফাঁসানো হচ্ছে। আর বিদ্যুৎ মারা যেতে পারে না, সে আত্মরক্ষার জন্য সে আঘাত করেছিল, এই আঘাতের জন্য সে মারা যেতে পারে না। তখনই দেখা যায় যে জজ সাহেব বলে, অনিরুদ্ধ চ্যাটার্জি আপনি বলুন কি হয়েছিল। তখনই অনিরুদ্ধ সব কথা খুলে বলে যে আমার আর আমার স্ত্রীর উপরে আক্রমণ করা হয়েছিল। আমি নিজেকে আর স্ত্রীকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য বিদ্যুৎকে একটা একটা ওখানে পাত্র দিয়ে আঘাত লেগে যায়, ওতে ও মরতে পারে না জজ সাহেব, এর বেশি আমি আর কিছু জানি না। তখনই অ্যাডভোকেট মান্না বলে, আর কত নাটক করবেন মিস্টার চ্যাটার্জি, আপনি এরকম নাটক করবেন না। কারণ আপনি যা বলছেন তার কোনো প্রমাণ নেই, এই জন্য আপনার কথা কেউই বিশ্বাস করবে না। আপনি কি ভেবেছেন যে আমার মক্কেল বিদ্যুৎ ঘোষকে মেরে আপনি পার পেয়ে যাবেন? কিছুতেই না। তখনই অনিরুদ্ধ বলে, কি যা বলছেন জজ সাহেব, আমি কাউকেই মারিনি, আমি কোনো প্ল্যান করে মারিনি। দেখুন যেটুকু হয়েছে সেটুকুই একটা অ্যাক্সিডেন্ট। তখনই অ্যাডভোকেট মান্না বলে, কিসের অ্যাক্সিডেন্ট? জজ সাহেব আমি আপনাকে বলছি, এই অনিরুদ্ধ চ্যাটার্জি তানিয়ার বাবাকে মেরে ফেলেছে দেখে তানিয়া ভারসাম্যহীন হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলতে পারে না। অতটুকু একটা বাচ্চা মেয়ে একেবারে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তখনই দেখা যায় যে জজ সাহেব বলে, এটা কি সত্যি? সত্যি অনিরুদ্ধ চ্যাটার্জি? অনিরুদ্ধ বলে, না না জজ সাহেব, এসব কিছু মিথ্যে কথা, এসব কিছু বানানো একটা গল্প। হ্যাঁ, তানিয়া অসুস্থ আছে। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, এরা আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমার আমার বরটাকে ফাঁসিয়ে ফাঁসিয়ে মেরে ফেলেছে, এখন আবার ভালো সাজছে। এই বাণীর কখনো ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না এই বাণী আমার বরটাকে সরিয়ে ফেলেছে, বাণী আর বাণীর বর। আমি আমি এই
কুয়াশা ঘোষ, গরিব ঘরের মেয়ে বলছি, আমি আমি অভিশাপ দিচ্ছি, কখনো ভালো হবে না, কোনোদিনও ভালো থাকতে পারবে না বানি। তুমি আমার কাছ থেকে আমার বরের ভালোবাসাটা কেড়ে নিয়েছো, আমার বরটাকে কেড়ে নিয়েছো, আমি তোমার কখনো ভালো হবে না। বানি এই সব কথা শুনে রেগে যায়, বলে, কুয়াশা, নাটক করবে না, একদম এসব নাটক ভালো লাগছে না। তখনই কুয়াশা বলে, আমি নাটক করছি না জজ সাহেব, জজ সাহেব এই বাণীর কোনোদিনও ভালো হবে না। তখনই জজ সাহেব বলে, এই যে এই যে অ্যাডভোকেট মান্না, আপনার মক্কেলকে চুপ করে বসতে বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমার কাজটি ব্যাঘাত যেন না ঘটায়। তখনই দেখা যায় ঈশানী বলে, সাথী, আমার কেন জানি মনে হচ্ছে কুয়াশাকে দেখে যে কুয়াশা সম্পূর্ণ মিথ্যেটা বলছে, ওর চোখে মুখে সেরকম একটা চাবাস নেই, যেভাবে একটা একটা বর মারা গেলে তার স্ত্রীর চোখে থাকে ভয় থাকে। তখনই দেখা যায় সাথী বলে, আমি জানি ঈশানী যে আমার ছেলে এরকম কাজ করতে পারে না, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে সব অভিযোগই তো মিথ্যে হয়ে যাচ্ছে। ওই অ্যাডভোকেট মান্না তো সব অভিযোগ জোগাড় করে নিয়েছে, যা যা বলছে সবই আমার অনিরুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে তাহলে আমার অনিরুদ্ধকে বাঁচাতে পারবো ঈশানী? তখন ঈশানী বলে, সাথী, চিন্তা করো না, উপরে ঠাকুর আছে, ঠাকুর দেখছে, তাই কখনো অন্যায়টা হতে দেবে না, অনিরুদ্ধের সঙ্গে কোনো অন্যায় হবে না। তখনই জজ সাহেব বলে, দেখুন, আজকের মতো এই কোর্টটা এতামাতি থাক, আমরা পরের শুনানি পরের সপ্তাহেই দেব, কিন্তু এখন আমাদেরকে আমাদেরকে এই কাজ তদন্তটা ভালো করে করতে হবে, আর ততদিন অনিরুদ্ধ চ্যাটার্জি পুলিশ কাস্টাডিতেই থাকবে। তখনই অনিরুদ্ধ খুব চিন্তায় পড়ে যায়, আর বাণী বলে, না না জজ সাহেব, এটা করবেন না, অনিরুদ্ধ বাবু নির্দোষ, ওনাকে ছেড়ে দিন। তখনই জজ সাহেব বলে, আমি আর কোনো কথা বলতে চাই, আমি যেটা বলেছি সেটাই শেষ। এরপরেই দেখা যায় ঈশানী, সাথী এবং বাণী সবাই চিন্তায় পড়ে যায়। ঈশানী বলে, ছেলেটার সাথে এরকমটা কেন হচ্ছে? ছেলেটা কি কখনো সুখের মুখ দেখতে পারবে না? ছেলেটার একের পর এক এরকম দুর্যোগ নেমে আসছে, আর এই সব কিছু মৌলি আর ছোট ভাই করছে। আমার একটা বিশ্বাস এই সব কিছুর পিছনে মৌলি আর ছোট মা আছে, আমাকে খুঁজে বের করতে হবে। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমমি, দেখেছো, এভাবেই অনিরুদ্ধকে হারিয়ে ফেলবে বাণী। একসময় অনিরুদ্ধ যখন বাণীর উপর হতাশ হয়ে পড়বে, তখনই অনিরুদ্ধের পাশে দাঁড়াবো আমি, আর অনিরুদ্ধ আমার হয়ে যাবে। এরপরেই দেখা যায় যে বাণী অনিরুদ্ধর এটা দেখে খুবটাই ভেঙে পড়ে, আর মনে মনে বলে যে, মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কখনোই ওই ওই জেলে থাকতে পারবেন না, আমি আপনাকে বের করেই ছাড়বো, আমি বিদ্যুৎ ঘোষকে খুঁজে বের করব। এরপরে দেখা যায় বাণী বাণী অ্যাডভোকেট সেনের সঙ্গে কথা বলে, আর বলে যে, এই নাম্বারটা না আমার অদ্ভুত লাগছে, এই নাম্বার থেকে ফোনটা এসেছিল, এই নাম্বারটা আমরা চেক করলে হয় না? তখনই অ্যাডভোকেট সেন বলে, হ্যাঁ বানি, তুমি একদম ঠিক কথা বলেছো, আমরা এই নাম্বারটা চেক করেই ওই বিদ্যুৎকে ধরতে পারবো, এটাই হয়তো বিদ্যুতের নাম্বার হতে পারে। তখনই ওখানে মুখে খবরের পেপার নিয়ে বসে থাকে মৌলি আর নয়নতারা। এই কথাগুলো শুনে নয়নতারার মৌলি খুব ভয় পেয়ে যায়। মৌলি বলে, জ্ঞান মমি, সবকিছু হাতের থেকে বের হয়ে যাচ্ছে, বানি বানি তো প্রমাণ জোগাড় করবে, করে ফেলবে, এই বিদ্যুৎ আমাদেরকে শেষ করেই ছাড়বে। তখনই নয়নতারা বলে, একদম ঠিক বলেছো দিদি ভাই, এই এই বিদ্যুতের জন্য আমাদের কি শান্তি হবে না? বিদ্যুৎ সব সময় আমাদেরকে কেন ফাঁসিয়ে দেয় বলো তো? এই সব কিছু আর ভালো লাগছে না, এই বিদ্যুতের জন্য একদম শান্তি নেই, বিদ্যুৎকে আসতে বলো, আমরা বিদ্যুতের সঙ্গে কথা বলবো। এরপরই দেখা যায় যে নয়নতারা আর মৌলি বাড়িতে গিয়ে পাইচারি করতে থাকে যে কখন বিদ্যুৎ আসবে। তখনই নয়নতারা বলে, মৌলি দিদি ভাই, ধরা পড়েছে, ধরা পড়েছে, সবকিছু গেল গেল, এখন আর আমরা বাঁচতে পারবো না, এখন আমাদের ছবি ওই ফ্রেমে বাঁধানো থাকবে মালা দিয়ে। তখনই দেখা যায় যে ওখানে কুয়াশা আর আর বিদ্যুৎ আসে সাদা শাড়ি পরে। তখনই কুয়াশা বলে, ম্যাডাম, আপনি আমাদেরকে ডেকেছিলেন কেন? এজন্য এই ছদ্মবেশ নিতে বাধ্য হলাম। তখনই দেখা যায় নয়নতারা বলে, তোমাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা এরকম ছদ্মবেশ ধরতে পারো, সত্যি। যাই হোক, তোমাদের যে কারণে ডাকা হয়েছে, এই যে বিদ্যুৎ, তুমি তুমি এরকম কাজ কেন করো বলো তো? তুমি তোমার নাম্বারটা দিয়ে ফোন করেছিলে কেন? এখন তো বাণী সন্দেহ করছে, এটা কি কি জন্য করেছো? তুমি কি আমাদেরকে না ফাঁসিয়ে চুপ করবে না? আর আমরা যদি ফেঁসে যাই, তাহলে কিন্তু তোমরা বাঁচতে পারবে না, সবকিছু কিন্তু জানো। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, হ্যাঁ ম্যাডাম, আমি জানি। তখনই ঈশানী চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? ছোট ভাই, এরা কারা? মৌলি, এরা কারা? তখনই মৌলি বলে, যে মম, এরা আসলে বিধবা, ও বিধবার জায়গা থেকে এসেছে, ওদের অনেকটা টাকার দরকার, তাই আমরা ডোনেশন করছি। তখনই দেখা যায় যে ঈশানী বলে, এসব কিছু মিথ্যা, এসব কিছু ফ্রড, আর ওরা এভাবে ঘুমটা পড়ে আছে কেন আমি জানি না, আমি আমি ওদের মুখ দেখতে চাই। তখনই দেখা যায় মৌলি বলে, জ্ঞান মমি, আর আমি দেখে নিয়েছি তো, তোমার দেখতে হবে না মম,
তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও, তোমার তো অনেকটা ধকল গিয়েছে, এখন এখানে থেকো না মম। তখনই দেখা যায় ঈশানী বলে, মৌলি একদম চুপ করে থাকো, আমি বলেছি ওদের মুখ আমি দেখবো মানে দেখবো। এই কিছুদিন যাবত আমাদের বাড়িতে যে সব কিছু দেখছি, তারপরে আমি চুপ করে আর বসে থাকতে পারছি না, এই জন্য আমার মুখটা দেখা খুব প্রয়োজন, আমি মুখটা দেখবো। তখনই মৌলি বলে, ও মম, তুমি এভাবে এভাবে জোর করছে কেন? আমরা তো বললাম আমাদেরকে বিশ্বাস করো না, আমরা তো নিজে থেকে দেখলাম, বলো তোমাকে কেন দেখতে হবে? তখন ঈশানী বলে, মৌলি আমার কাজে বাধা দেবে না, কারণ ইদানিং আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তুমি যেসব অন্যায় করে ফেলেছ তার জন্য তোমাকে আমি বিশ্বাস করি না, আমি মুখ দেখবো। তখন নয়নতারা মনে মনে বলে যে ঈশানী এবার কি ধরে ফেলবে? এবার যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের আর আস্ত রাখবে না, আমাদেরও ছেলে বলে দেবে। ঈশানী চুপ করে থাকার মেয়ে না, মৌলি কিছু একটা করো। তখনই মৌলি বলে, আমি কি করবো গ্র্যান্ড মামি, মমকে তো বোঝাতেই পারছি না। তখনই দেখা যায় নয়নতারা বলে, আমি জানি না, তোমাকে কিছু একটা করতে হবে আজকে। তখনই দেখা যায় যে সেখানে বান্টি চলে আসে, আর বান্টি দেখে যে কুয়াশা আর বিদ্যুৎকে চেপে ধরেছে। তখন বান্টি ওটা বুঝতে পেরে যায় যে কুয়াশা। তখনই বান্টি বলে যে কুয়াশা বৌদিকে বাঁচাতে হবে, ও তো আমার জান, ওকে বাঁচাবো। এরপরে দেখা যায় যখনই ঈশানী ঘোমটাটা খুলতে যাবে তখনই ওখানে বান্টি চলে আসে, বলে, ম্যাডাম ম্যাডাম কি করছেন? এসব কিছু করবে না ম্যাডাম, ম্যাডাম আমি ওদেরকে পাঠিয়েছি, ওদেরকে ছেড়ে দিন, ওদেরকে আমি এখানে আসতে বলেছিলাম যে এখানে আপনারা অনেক ভালো মনের মানুষ, তাই ডোনেশন দিতে পারেন, এই জন্য আমি ডেকেছি। ম্যাডাম ওদেরকে ওদেরকে ছেড়ে দিন, কারণ ওরা তো বিধবা, একজন ওদের স্বামী ওদেরকে প্রচন্ড মারধর করে, এই জন্য ওরা অভাবে পড়ে এখানে এসেছে, আপনি আপনি ছেড়ে দিন। তখনই দেখা যায় যে ঈশানী বলে, তাহলে তো আরো ভালো করে দেখতে হয়, কারণ তোমার পরিচিত লোক বলে কথা, আমি দেখবো। তখনই দেখা যায় যে বান্টি বলে, ম্যাডাম এই ভুল করবে না ম্যাডাম, ওদের মুখটা দেখবেন না, আপনি ছেড়ে দিন ম্যাডাম, তো আমি আপনাকে দেখতে দেবো না। সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে বান্টি। তখনই দেখা যায় ঈশানী বলে, তুমি এখান থেকে সরবে বান্টি, না মার খাবে? তখনই বান্টি বলে, আমার প্রাণ থাকতে আমি এখান থেকে সরবো না। তখনই বান্টিকে চড় মেরে ফেলে দেয় ঈশানী। তখনই পিনাক্কি আর দাদু আসে। তখনই পিনাক্কি বলে, কি হয়েছে ঈশানী, এরা কারা, এখানে কেন এসেছে? তখনই ঈশানী বলে, এই যে জিজ্ঞাসা করো ওদের, এরা কারা, এখানে কেন এসেছে, এই বাড়িতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় নয়নতারা আর মৌলি আরো ভয় পেয়ে যায় পিনাক্কির আসাতে। তখনই নয়নতারা বলে, এই যে শুনছো, শোনো না, দেখো আমি একটু ওদেরকে দান দন করতে চাইছি, কিন্তু তোমার বৌমা আমাকে দিচ্ছেই না, সব সময় আমাকে এভাবে জেরা করতে থাকে। এটা কি আমার বাড়ি, না আমি জেল হাজতে আছি, বলো তো, আমার এইসব ভালো লাগছে না। তখনই বলি দাদু বলে, তুমি এই শুধু শুধু এই দান দৌড়া করতে যাচ্ছ তো, এটাই সন্দেহকর, কারণ তুমি তো কাউকে কখনো দান করতে পারো না, তোমার তো এটা দেখিনি, কিন্তু হঠাৎ করে তুমি যে পাল্টে যাচ্ছ। তখন নয়নতারা বলে, দেখো সবসময় তো আর সবাই এক থাকে না, তাই আমি পাল্টে যাচ্ছি, আমি এখন তোমাদের মতো হতে চলেছি। এরপরে ঈশানী ঘরে চলে যায় আর সবাই ঘরে যায়। তখনই নয়নতারা বিদ্যুৎকে চেপে ধরে আর বলে, এই যে বিদ্যুৎ, আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো, তোমাকে যদি কেউ ধরতে পারে তাহলে কিন্তু আমাদের নাম কখনোই বলবে না, আর আমরা যদি ফেঁসে যাই তাহলে কিন্তু তোমাকে বাঁচতে দেবো না। মৌলির পাওয়ার সম্পর্কে তোমার তো খুব ধারণা আছে। তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ ম্যাডাম, আমি জানি যে আমাকে কি করতে হবে, আমাকে আর কিছু বলতে হবে না। এরপরে দেখা যায় যে মৌলি বলে, তাহলে কেন ফোন করেছিলে তোমার নাম্বার দিয়ে, এই নাম্বারটা কিন্তু ট্র্যাক করা হচ্ছে, তাই চিপটা খুলে ফেলে দেবে। তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি ফেলে দেবো, কিন্তু আমাকে এভাবে কথা শোনাবেন না। তখনই নয়নতারা বলে, এই যে বিদ্যুৎ, আমি সত্যি বলছি, আমি যেভাবে ভালো হতে পারি সেভাবে খারাপ হলে কতটা খারাপ হতে পারি সে ধারণা তোমার নেই। তখনই মৌলি মনে মনে বলে যে, গ্র্যান্ড মমি কেউ চিনুক আর না চিনুক, আমি তোমাকে খুব ভালো করে চিনি, যে তুমি খারাপ হলে কতটা খারাপ হতে পারো। তুমি তুমি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে, তাহলে তুমি এদের মারতে দুবার ভাববে না। এরপরে দেখা যায় যে গলাটা চেপে ধরে বিদ্যুতের নয়নতারা আর বলে, আমি তোকে আজকের মতো ছেড়ে দিচ্ছি বিদ্যুৎ, যদি এই কথাটা কখনো বের হয় তাহলে কিন্তু বলে দিচ্ছি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, পুরোপুরি শেষ করে ফেলবো। আর এখন নিজেকে কিছুদিন গা ঢাকাতে থাকা যাচ্ছে না, যদি ধরা পড়ে যাস তখন কি হবে? ওখানে বাণী কিন্তু প্রচুর আকারে খুঁজছে, ঈশানী খুঁজছে তোকে, তুই এখন এখান থেকে গা ঢাকা দিয়ে চলে যা বিদ্যুৎ। তখনই বিদ্যুৎ বলে, আমি এখান থেকে যে কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি যেখানে যেতে পারবো সেখান থেকেই ধরা পড়ে যাব, কারণ আমি এখন কোথাও যেতে চাই না। তখনই মৌলি বলে, বিদ্যুৎ বুঝতে পারছো না কেন তুমি, এখান থেকে তোমার যাওয়াটাই চুপ ভালো হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী অনিরুদ্ধকে দেখতে
থানায় আসে আর থানায় এসে দেখে যে অনিরুদ্ধকে হাজতে ভরে রেখেছে। তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবু আপনার এইসব কিছু দেখে আমার একদম ভালো লাগছে না, আপনাকে কতটা কষ্ট করতে হচ্ছে আমার জন্য। তখনই অনিরুদ্ধ বলে, বাণী এতটা কষ্ট পেও না, সবকিছু ঠিক হয়ে গেছে। তখনই বাণী বলে, কি করে ঠিক হলো? কিচ্ছু ঠিক হয়নি, আপনি আমাকে বিয়েটা না করলেই ভালো হতো, আমাকে বিয়ে করে আপনার পুরো লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আপনি আপনি কতটা কষ্ট করছেন, কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বলুন তো। তখনই অনিরুদ্ধ বলে, দেখো বানি, যা হবার হচ্ছে, আমি এসব নিয়ে কিছুই ভাবছি না, কিন্তু কিন্তু একটা কথা কি জানো, যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে বাবা হওয়ার সুখটা আমি পেতাম না, তানিয়াকে আমি আমার করে পেতাম না। আমি তানিয়াকে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছি, তাই আমি তোমাকে বিয়েটা করে নিয়েছিলাম। আমি তানিয়াকে প্রচন্ড ভালোবাসি, আমার প্রিন্সেস আমার জীবনের এখন সবকিছু। কিন্তু সেই প্রিন্সেস আমাকে দেখে ভয় পাচ্ছে, আমার সঙ্গে কথা বলছে না, এটা জেনে আমার খুব কষ্ট হচ্ছে বানি। তখনই বানি বলে, চিন্তা করবে না মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার বিরুদ্ধে সব প্রমাণ আমি জোগাড় করব, আপনাকে আমি এখানে থাকতে দেব না। আর মামা আপনাকে বাবা বলে মেনে নেবে, দেখে নিয়েন আর সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তখনই অনিরুদ্ধ বলে, কবে বানি, আমি আর এত কিছু সহ্য করতে পারছি না, আমার প্রিন্সেস আমার থেকে দূরে আছে, কতটা কষ্ট হচ্ছে তুমি জানো আমায়। তখনই বানি বলে, আমি আপনাকে কথা দিচ্ছি অনিরুদ্ধ বাবু, আপনার কখনো আমি দূরে যেতে দেব না। তার নিয়ে মামামকে বুঝিয়ে আমি আপনার কাছে নিয়ে আসবো, কারণ মামামের বাবা আপনি, শুধু আপনি মামামের নিয়ে যতটা ভাবেন অতটা ওর বিদ্যুৎ বাবা ভাববে না। তাই আমি আর আপনার মেয়েকে কখনোই দূরে যেতে দেব না, আমার উপর একটু ভরসা রাখুন। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, আমি তোমার উপরে অনেকটা ভরসা করি বলেই তো এখনো এখানে দাঁড়িয়ে আছি।